ভারতকালীন গভর্নর জেনারেল লর্ড আরউইন তার মণিপুর ভ্রমণের সময় এই সুন্দর রাজ্যটিকে প্রাচ্যে সুইজারল্যান্ড উপাধি দিয়েছিলেন। Our country's first Prime Minister Jawaharlal Nehru described Manipur as the jewel of India. আসলে মণিপুর বলতেই আমাদের চোখে ভেসে ওঠে লোকটাক লেকের জলে সূর্য, ছুটন্ত সাংলাই হরিণ। কিন্তু বর্তমানের হার্ড রিয়েলিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দিস। From May 2023, Manipur is witnessing a horrific ethnic clash. এই সংঘাত শুধু মৃত্যু বা জনগণের ওপর অত্যাচারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ভারতের বহুত্ববাদকে একটি প্রশ্নের সম্মুখীন করেছে। Therefore, today on my channel Dissecting Miraj, we will discuss the devastation that has been tearing Manipur apart for the last 2 years. We will try to uncover every single underlying cause behind it. Furthermore, we will analyze how the Indian government could have adopted a more human approach toward handling this crisis. মণিপুরে প্রধানত 3টি জনগোষ্ঠী রয়েছে। এর মধ্যে মেইতেই গোষ্ঠী রাজ্যের জনসংখ্যার প্রায় 53%। এরা মূলত ইম্ফল উপত্যকায় বসবাস করেন। 2023 সালের এপ্রিল মাসে মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় যাতে মেইতেই সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। পাহাড়ে বসবাসকারী কুকি ও নাগা উপজাতিরা এর তীব্র বিরোধিতা করে। তাদের আশঙ্কা ছিল অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী মেইতিরা যদি এসটি মর্যাদা পেয়ে যায় তবে আদিবাসীদের জন্য সংরক্ষিত, অর্থাৎ যে চাকরি, শিক্ষা এবং পাহাড়ি জমির অধিকার তাদের জন্য সংরক্ষিত ছিল, তারা তার উপর অধিকার হারিয়ে ফেলবে। এই বিরোধিতার জেরে 2023 সালের 3রা মে পাহাড়ি ছাত্র সংগঠনের একটি মিছিল থেকে প্রথম এই ঘটনার সূত্রপাত হয়। রাজ্যের ভূখণ্ডের মাত্র 10% হল ইম্ফল উপত্যকা, যেখানে মেইতিরা বসবাস করে, কিন্তু রাজ্যের মোট জমির 90% হল হিলি এরিয়া, যেখানে কুকি ও নাগারা বসবাস করে। রাজ্যের প্রচলিত আইন অনুযায়ী উপজাতি বা মেইতিরা পাহাড়ি অঞ্চলে জমি কিনতে পারবে না, কিন্তু উপজাতিরা উপত্যকায় জমি কিনতে পারবে। মেইতিদের অভিযোগ ছিল জনসংখ্যা বাড়লেও তারা মাত্র 10% জমিতে বন্দী হয়ে পড়েছে। তারা মণিপুর অঞ্চলটি বিশ্বখ্যাত মাদক পাচার রুট গোল্ডেন ট্রায়াঙ্গেলের কাছে অবস্থিত। দুই পক্ষেই সক্রিয় থাকা বিভিন্ন উগ্রপন্থী বা মিলিশিয়া গোষ্ঠীগুলো এই জাতিগত উত্তেজনাকে আরও বাড়বাড়ন্ত দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই সংঘর্ষে এ পর্যন্ত 260 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। প্রায় 400টি গির্জা এবং 130টিরও বেশি মন্দিরকে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সংঘর্ষের ফলে প্রায় 60,000 মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 2023 সালের জুলাই মাসে একটি ভিডিও পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। মে মাসে 2 কুকি নারীকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো ও গণধর্ষণের সেই নির্মম দৃশ্য ভারতের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। দেশের সুপ্রিম কোর্ট একে আইন শৃঙ্খলার চরম ব্যর্থতা বলে আখ্যায়িত করে। পরিস্থিতি আরও ভয়ানক রূপ নেয় যখন উন্মত্ত জনতা সরকারি অস্ত্রাগার ভেঙে প্রায় 6,000 আধুনিক রাইফেল এবং লাখ লাখ গুলি লুট করে নেয়। ইন্টারনেটে প্রচুর ভুয়ো খবর রটানো ঠেকাতে ভারতীয় সরকার জারি করে আধুনিক ভারতের ইতিহাসের দীর্ঘতম ইন্টারনেট নিষেধাজ্ঞা। 2025 সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলে মণিপুরে জারি হয় রাষ্ট্রপতি শাসন। দীর্ঘ 1 বছর পর 2026 সালের শুরুতে নতুন মুখ্যমন্ত্রী হন খেমচাঁদ সিং। কিন্তু প্রশ্ন হলো, শান্তি কি ফিরেছে? The clear and sad answer is no, not yet. For 7 decades, Manipur has tried to prove that they are an integral part of India. Yet, the painful truth remains that they are still treated as strangers in their own country. মণিপুর সংকটকে কেন্দ্র করে ভারতের মেনল্যান্ড মিডিয়া ও খোদ ইন্ডিয়ান গভর্নমেন্টকে নিয়ে দেশে বিদেশে বিস্তর সমালোচনা কিন্তু হয়েছে।
সবথেকে বড় কারণ হলো 2023 সালে সংঘর্ষ শুরু হওয়ার পর প্রায় 2.5 মাস পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কোনো বিবৃতি দেননি। জুলাই মাসে নারীদের ওপর হওয়া অত্যাচারের ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি মাত্র 36 সেকেন্ডের একটি বক্তব্য রেখেছিলেন। এছাড়াও দীর্ঘ সংঘাত চলাকালীন তিনি একবারও মণিপুর সফরে যাননি, যা উত্তর পূর্বের মানুষের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছিল। স্থানীয় মানুষের অভিযোগ ছিল রাজ্য প্রশাসন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করছে। During the first few weeks of the clash, India's major mainstream TV channels almost completely ignored Manipur. তাদের প্রাইম টাইম ডিবেটে মণিপুরের চেয়ে আন্তর্জাতিক বা অন্যান্য রাজনৈতিক ইস্যুগুলো বেশি গুরুত্ব পেয়েছিল। মিডিয়া ইন্টারনেট ব্ল্যাকআউটকে সিম্পলি একটা অজুহাত বানিয়ে এই ঘটনাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চায়। There was an attempt to communalize the Manipur crisis by reducing it to a simplistic Hindu versus Christian religious conflict. 2025 সালে এসে রাষ্ট্রপতি শাসন চালু করার সিদ্ধান্ত যদি আরও আগে নেওয়া হতো তাহলে হয়তো অনেক জীবন বেঁচে যেত। পুরো রাজ্যে ইন্টারনেট ব্ল্যাকআউট না করে কিছু কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্লক করে ব্রডব্যান্ড বা ব্রাউজিং সচল রাখা গেলে এই মানবিক সংকটের কথা হয়তো আরও আগে দেশের বাকি অংশের কাছে প্রচারিত হতো। সত্যি কি পাহাড় এবং উপত্যকার মাঝে শুধু বাফার জোন বসিয়ে এই ক্ষোভ কমানো যায়? যদি যেত তাহলে কি 7 এপ্রিল 2026 ট্রংলাউবি গ্রামে একটি বাড়িতে ভয়াবহ রকেট হামলা হতো, নাকি 5 মাস ও 5 বছরের দুটি নিষ্পাপ শিশুর মৃত্যু ঘটত? প্রায় 3 বছর কেটে গেছে। 260টিরও বেশি তাজা প্রাণ আজ কেবল সরকারি ফাইলের কিছু সংখ্যা। সরকারি হিসেব বলছে আজও 58,000-এর বেশি মানুষ নিজের ভিটে মাটি হারিয়ে ত্রাণ শিবিরের এক চিলতে অন্ধকারে বন্দী হয়ে আছেন। যারা একদিন নিজের পায়ে দাঁড়িয়েছিলেন আজ তারা এক মুঠো ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। রাজনীতি বদলেছে, সরকারও বদলেছে। রাষ্ট্রপতি শাসন পেরিয়ে 2026-এ মণিপুরে নতুন সকাল এসেছে, কিন্তু শান্তি কি ফিরেছে? বুলেট হয়তো একদিন থমকে যাবে, রাজনীতির দাবার চালও হয়তো একদিন শেষ হবে, কিন্তু মণিপুর কি কোনো দিন তার নিজের দেশের বুকে আপন হবে, নাকি চিরকাল থেকে যাবে মানচিত্রের এক উপেক্ষিত কোণায়? প্রশ্নটা রইল আপনাদের কাছে।